ট্যারট আমাদেরকে কি কি বলে দিতে পারে, মানে লাইফের অনেক অ্যাসপেক্টস থাকে। সবই আমাদের কাছে যারা আসে আমরা সবসময় বলি রিডিং এরকম হয় যে সেক্টর অফ লাইফ ভাগ করে নিয়ে নাও, যেমন ফিন্যান্স, ক্যারিয়ার, লাভ, ম্যারেজ। ট্যারো কার্ডে একটি খুব কারেন্ট এনার্জি বেস রিডিং হয় বলে কি একটু বেশি ডিটেলসে বা গল্পের ছলে আমরা বলতে পারি জিনিসটা, বা মাইনার মাইনার ইভেন্টস গুলো বলা পসিবল হয়। আর অ্যাস্ট্রোলজিতে মেজর ইভেন্টস, যেটা হয়তো আমি ট্যারো কার্ড দিয়ে বলতে পারবো না, আজকে 20 বছর আগে দিয়ে বলছি। আজকালকার দিনে সবার খুব একটা প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে খুব তাড়াতাড়ি সবকিছু চাই। আজকে যদি 20K আর্ন করি, আমি কত তাড়াতাড়ি 1 লাখ আর্ন করতে পারবো, পরের বছরে কি হবে কিভাবে করবো, সোল একটাই। তো আমরা অনেকবার জন্ম নেই, জন্ম যখন নেই তখন আমরা এরকম একটা ফিজিক্যাল বডি পাই, নতুন নাম পাই, নতুন পরিবার পাই, সবকিছু নতুন নতুন হচ্ছে। আমি যখন আবার ধরো মরে যাবো, তখন আমার সোলটা আমার বডি থেকে বেরিয়ে যাবে, কিছুদিন একটা অন্য রেলমে ঘুরে বেড়াবে, তার ইমোশনাল বডি, মেন্টাল বডি, স্পিরিচুয়াল বডিতে থাকবে। সে যত তাড়াতাড়ি সে লাইটের কাছে পৌঁছতে পারবে, তার কর্ম যেগুলো রয়েছে সে কর্মগুলো রিসেন্টলিকেশ হবে, সেই অনুযায়ী তার কাছে সামনে কয়েকটা চয়েস দেওয়া হবে যে আচ্ছা তোমার কাছে 5টা পরিবারে যাওয়ার মতো চয়েস আছে। এই ডেকটা দিয়ে মোটামুটি আমি ম্যাক্সিমাম রিডিং করব। শিন ভক্ত বলে আমি ডেকটা কিনেছিলাম, ক্রিস্টালসটা দিয়ে আমি ফিজিক্যাল বডি রিডিং করে যাই। একটা হচ্ছে এই কার্ডটা তোমাকে যেটা ডিনোট করছে সেটা হচ্ছে তোমার সামনে অপরচুনিটি নেই তা না, কিন্তু মাঝে মাঝে না এরকম ডিপ্রেস হয়ে তোমার মনে হয় আমার আদৌ কিছু হবে, আমি কি ঠিকঠাক পথে এগোচ্ছি। এটা নর্মালি এরকম থাকা মানে কোনো এনার্জি নেই। যদি এখন আমি ঘুরিয়ে দিলাম হাত দিয়ে, এরকম থাকা মানে এনার্জি আছে, এরকম ঘোরা মানে নেগেটিভ এনার্জি আছে, তো আপনি ডায়েরির মধ্যে রাখবেন। এরকম কিছুই তেমন বলছে। আচ্ছা, আমি হাত সরাবো না, তুমি পারলে ওই পেপারটাকে, ডায়েরিটাকে সরিয়ে দিয়ে ওই পেপারটাকে আমার সামনে বলছো। আস্তে আস্তে লাইফে আমাদের যাদের যাদের সাথে পরিচয় আছে বা যাদের যাদের সাথে কথা হয়েছে, কোনো না কোনো ভাবে তারা আমাদের সাথে রিলেটেড, আমাদের কার্মিক কানেকশন তাদের সাথে থাকে। এটা কতটা ঠিক? তো হ্যালো ইশিতা, কেমন আছো? খুব ভালো আছে, তুমি কেমন আছো? চলছে আমার। তো আগের দিন আমাদের কথা হচ্ছিল যে ট্যারো কার্ড রিডিং নিয়ে বা ট্যারো নিয়ে, আর অনেক ধরনের আমরা আলোচনা এমনি মানে অফ ক্যামেরা করেছি। তো ফার্স্টে যেটা আমি তোমাকে আজ করতে চাই সেটা হচ্ছে এই ট্যারো রিডিং, বা সবার আগে জানতাম যে অ্যাস্ট্রোলজি আছে, ভেদিক অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, এইসব কিছু ছিল। তো তারপরে এখন যেটা মানে বাজারে খুব চলছে মার্কেটে, সেটা হচ্ছে ট্যারো কার্ড রিডিং বা ট্যারো। তো এই ট্যারোটের হিস্ট্রিটা বা ট্যারো বলতে কি এলো, এইটা একটু বলো। আচ্ছা, যেটা তুমি বললে যে এখন বাজারে ঠিক চলছে, বা আগে আমরা অ্যাস্ট্রোলজি জানতাম, নিউমোলজি জানতাম, এটা খুব একটা জানতাম না। ট্যারো কার্ড একদমই নতুন জিনিস না, এটা বেশ পুরোনো জিনিস। মোটামুটি 15th সেঞ্চুরিতে, মানে আমরা এখন 21st-এ আছি, 15th সেঞ্চুরিতে এটার নিয়ে কাজ প্রথম শুরু হয়। কিন্তু এটা হয় মোটামুটি আম, তখন অতটা মানুষ জানতো না বা কিছু। ইটালিতে এটা অরিজিন, ইটালিতে আমরা মানে ট্যারো কার্ড ফার্স্ট ইনভেন্ট করা হয়। অবশ্যই তখন ট্যারো ডেকগুলো এরকম ছিল না, এখন যেরকম আছে সেরকম ছিল না, তখন খুব অল্প কার্ড নিয়ে শুরু করা হয়েছিল। তখন খেলার ছলেই মানুষের হয়তো কার্ড গুলোকে ইউজ করতো, তখন ডিভিনিশন টুল হিসেবে ইউজ করা হতো। কিন্তু হ্যাঁ, মানে তার মধ্যেও তো যেহেতু অনেক ছবি থাকে ট্যারো কার্ডে, মানে যারা ট্যারো কার্ডে যে দেখেছে বা আমিও পরে হয়তো দেখাবো, যেহেতু অনেক ছবি থাকে, অনেক রকম কিছু লেখা থাকে, সেই ছবিগুলো যখন কেউ মানে গেমের ছলে খেলতে খেলতেই যখন বের করছে কার্ড বের করতে করতে দেখছে যে না তাদের জীবনের সাথে জিনিসটা মিলে গেছে, তখন সেটাকে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল হিসেবে ইউজ করা শুরু করে। এভাবেই ট্যারো কার্ডের শুরু। তারপরে তখন 15th সেঞ্চুরিতে স্টার্ট, কিন্তু সেটা তারপর আবার চলছিল না, আবার 18th সেঞ্চুরি থেকে আস্তে আস্তে এটা রিলেশনশিপ হিসেবে ইউজ করা হচ্ছে ইন্ডিয়ান পার্টস অফ দ্য ওয়ার্ল্ডে। আর হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইউ যেটা তুমি বললে সেটা একদম ঠিক, এখন এটার একটু চলটা বেড়ে গেছে, এখন সবাই আরো বেশি জানতে চাচ্ছে। ইন্ডিয়াতে প্রথম ট্যারো কবে এসেছে? 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরি, কিন্তু সেটা মানে ওরকম ভাবে প্রচারে ছিল না যেটা এখন আসছে।
আচ্ছা, তুমি বললে যে মানে খেলার ছলে মানুষকে বার করছিল, তো সেইটা পরে দেখা গেল যে জীবনের সাথে মিলছে। তো এইটা কিভাবে হলো? এটা কি কোইন্সিডেন্স নাকি অন্য কোনো ভাবে এটা হয়েছে? আহ এটাতে বলতে গেলে আমাকে এখন তোমাকে একটু বোঝাতে হবে হচ্ছে জ্যোতিষ তাকে বলে, বা আম, আমরা এতদিন জানি যে অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে জ্যোতিষ, কিন্তু সেটা না। জ্যোতিষের মেন অর্থ হচ্ছে আহ জ্যোতি মানে হচ্ছে লাইট, আমরা জানি। আর মানে হচ্ছে ঈশ্বর। তো যার মধ্যে লাইট অফ গড আছে, বা পুরোটা গডের মিনিংটা হচ্ছে লাইট অফ গড। তো যার মধ্যে লাইট অফ গড আছে, যে মোটামুটি একটু ইনফিউটিভ হয়। আমরা আজকালকার একদম নর্মাল প্রচলিত কথা যে একটু ইনফিউটিভ হয়, যে একটু বুঝতে পারে, যে সিক্স সেন্স বেশি, ইনটিউশন বেশি, ইনস্টিংক্ট বেশি। সেই মোটামুটি দেখবে আম, কাউকে দেখে অনেক কিছু বলে দিচ্ছে। সে হয়তো অ্যাস্ট্রোলজিও জানে না, ট্যারো কার্ড রিডিংও জানে না, নিউমোলজিও জানে না, কিচ্ছু জানে না, কি বলে দিচ্ছে। তো সেরকমই হয়তো কারোর হাতে ওই কার্ডগুলো পড়েছিল। আম, সে হয়তো কোনো কার্ড বের করে সামনের মানুষটা যে আছে তার সম্পর্কে অনেক কিছু বলে দিচ্ছিল। সে কিভাবে কানেক্ট করতে পেরেছিল একদম প্রথমে, সেটা এখন আমি এই জায়গায় বসে বলবো কিন্তু টাফ। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের সাথে সে নিশ্চয়ই কানেক্ট করেছিল। তো তখনকার দিনের মানুষের, আমার যেটা মনে হয়, আজকালকার দিনের মানুষের থেকে লাইট অনেক বেশি ছিল। এখন আমরা একদম মানে কলিযুগের মধ্যে রয়েছে। তখন কলিযুগ ছিল, কিন্তু তখন তাও একটুখানি আম, বা কুকর্ম এগুলো একটু কম ছিল। এখন একটু বেড়ে গেছে, তাই জন্য লাইফটা অনেকটা কমে গেছে আমাদের মধ্যে। তখন অনেক ইজিলি হয়তো জাস্ট নর্মাল সাজিয়ে বলে দিতে পেরেছিল, যেটা আমরা হয়তো অনেক শিখে, অনেক বেশি মেডিটেশন করে, অনেক বেশি সাত্বিক থাকার চেষ্টা করে তারপর করতাম। তখন মানুষ একদম ন্যাচারালি এগুলো করে। এতক্ষণ মোটামুটি আমরা একটুখানি জানলাম, এখন স্টার্ট হয়েছে। তো ট্যালেন্ট আমাদেরকে কি কি বলে দিতে পারে? আমাদের লাইফে অনেক অ্যাসপেক্টস থাকে, তার মধ্যে ট্যালেন্ট আমাদেরকে মানে কি কি ঠিকঠাক তথ্য দিতে পারে যে লাইফের সব অ্যাসপেক্ট কোন কোন ঠিকঠাক তথ্য দিতে পারে? মোটামুটি সবই আমাদের কাছে যারা আসে, আমরা সবসময় মুভি রিডিং এরকম হয় যে সেক্টর অফ লাইফ ভাগ করে নিয়ে নাও। যেমন ফাইন্যান্স, ক্যারিয়ার, লাভ, ম্যারেজ, হেলথ খুব ইম্পর্টেন্ট। এইগুলো নিয়ে আমরা রিডিং শুরু করি। এবারে কি কথা বলতে বলতে আরো কথা বাড়ে। আহ আমি যেটা সবসময় সবাইকে বলি যে আহ, যা প্রশ্ন আছে করে নাও, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে খারাপ যদি কিছু আসে ট্যারো কার্ডে, আসবেই। খারাপ যদি কিছু আসে সেটা আলটিমেট ট্রিক না, সেটা চেঞ্জ করার একটা জায়গা থাকে। আবার যদি খুব ভালো কিছু আসে সেটাও আলটিমেট ট্রিকটা, সেটা হচ্ছে সেইটা তার জন্য মানে এগোতে হবে। না মানে কেউ একজন হয়তো আসলো আমার কাছে, বললো যে আমি পরীক্ষায় কত নাম্বার পাবো, আমি মোটামুটি দেখে বলে দিলাম হ্যাঁ গ্রাফ ঠিক ভালো, এনার্জি খুব ভালো আসছে, 90% তো পেয়ে যাবে। এবার সে বাড়িতে গিয়ে পড়াশোনা করছে না, তাহলে কি আমি আনন্দে বসে রয়েছি না, আমাকে তো 13টা বিদায় বলে দিয়েছে 90% পেয়ে যাবে। তো এটাই আমি সবসময় বলি যে এগুলো আলটিমেট ট্রুথ না। আহ কিন্তু এখন কি রকম ধরনের এনার্জি যাচ্ছে না যাচ্ছে একটা বলে দেওয়া সম্ভব, কি হতে পারে না হতে পারে। এবার খারাপ আসা মানে সেই নিয়ে আমি ডিপ্রেশনে বসে গেলাম, কাজ করলাম না, কিছু বললাম না, তাহলে আবার সমস্যা আছে। তুমি যেটা বলছো যে ধরো পড়াশোনা করলে না বা করলো না, তাহলে তো নাম্বার পাচ্ছে না। এবার এগুলো যদি আমি সবকিছুর সাথে রিলেট করি, ধরো কেউ কাজ করছে, ঠিক আছে, এবার তার হাতে একটু ভালো ধরো জব আছে, এবার সে সেটার জন্য ট্রাই করলো না, তাহলে তো জবটাই পেলো না। একদম। তাহলে আলটিমেটলি আমি যদি বলি যে আমি যেরকম কাজ করবো বা আমি যেরকম ভাবে চেষ্টা করবো, সেইভাবেই আমি রেজাল্টটা পাবো। হ্যাঁ, সেইভাবেই রেজাল্ট পাবে। আমাদের কাছে মানুষের আশা একটাই কারণে, যে সামনের দিনগুলো কিরকম হতে পারে বা কোন লাইনে এগোলে ভালো। অনেকে না এসে জিজ্ঞেস করে যে আমার বিজনেস করা উচিত না আমার জব করা উচিত। এবার আমি হয়তো কার্ড দেখে এটা বলে দিতে পারবো যে তার বিজনেস এনার্জি ভালো কিনা, কি তার জবের এনার্জি ভালো কিনা, যে কোনটাতে গেলে সে খুব ইজিলি পাবে বা স্মুথলি পাবে। এটার জন্য মানে এটা হচ্ছে গাইডেন্স টুল হিসেবে ইউজ করো। এটা কখনোই মানে আচ্ছা আমার অমুক ব্যক্তিকে চাই আমার জীবনে, 13 কার্ড তুমি এক্ষুনি বলো কি করে আমি আনবো, ওই সব আমি চেষ্টা করি যে যাতে এরকম দূরত্ব থাকে। আচ্ছা, মানে অনেকে নিজের লাইফের যে পাথ তা ওটা ডিসাইড করতে পারে, তো সেই হিসেবে অ্যাজ এ গাইডেন্স ট্যারো হেল্প করে। হ্যাঁ, শুধু ট্যারোট না, আমার মনে হয় এটা যে কোনো মানে জ্যোতিষবিদ্যা, মানে আজকে অ্যাস্ট্রোলজিও আমার মনে হয় তুমি দেখবে আমরা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কি জিজ্ঞেস করি যে আমার কি হতে চলেছে কি না হতে চলেছে, আমাদের কাছে এসে ট্যারো কার্ড রিডারের কাছে এসে এইটাই জিজ্ঞাসা থাকে। এবার অ্যাস্ট্রোলজাররা বলে দেয় যে
তো সেখানেও আছে বিজনেস তোমার খুব ভালো, তোমার মার্কেটিং ভালো জায়গায় রয়েছে, আচ্ছা তোমার জুপিটার ভালো জায়গায় রয়েছে, তুমি চাকরি বাকরিও করো, তুমি সবসময় টাকা পয়সা আসবে, আমাদের তো দেখেই সেই বল। তো আলটিমেটলি ঘটনাটা সেম। স্ট্যারো কার্ডে একটি খুব কারেন্ট এনার্জি বেস রিডিং হয় বলে কি একটু বেশি ডিটেলসে বা গল্পের ছলে আমরা বলতে পারি জিনিসটা, বা মাইনার মাইনার ইভেন্টস গুলো বলা পসিবল হয়। আর অ্যাস্ট্রোলজিতে মেজর ইভেন্টস, যেটা হয়তো আমি 13 দিন বলতে পারবো না, আজকে 20 বছর বাজে হতে চলেছে, কিন্তু মানে অ্যাস্ট্রোলজিতে সেটা বলা কত বছরের প্রেডিকশন করতে পারে tarot? মোটামুটি আহ, 5 বছর। 5 বছর মানে মানে আমি আপকামিং পাঁচ বলবো বছর 5 বছরের, হ্যাঁ আমি মোটামুটি তার বেশি যাই না। আর পাস্টে যদি কিছু হয়ে থাকে সেটা কি হ্যাঁ, বলতে পারে? সেটাও 5 বছর। সেটাও আমি মোটামুটি সেটা বাঁচতে তো অলরেডি ঘটেই গেছে, তো তার সাবকনসিয়াস মাইন্ডে তো সব রয়েইছে যেটা থাকে। তো সেটা হয়তো মানে বোঝা যায় যে কারোর কোনো পাস্ট ট্রমা আছে কিনা, বা একটা সময় কি কি ঘটেছিল তার জীবনে, বলা যায়। তা তুমি বললে যে আমাকে যে মানুষ এই জিনিসগুলো জিজ্ঞেস করো, ঠিক আছে, তো তুমি অনেক ক্লায়েন্ট মানে মিট করো, তো মানুষে কিরম টাইপের কোশ্চেন তোমার কাছে জিজ্ঞেস করে, বা যেগুলো মানুষের বেসিক প্রবলেম যেগুলো নিয়ে মানুষের তোমার কাছে আসে? আমার মনে হয় আজকালকার জেনারেশনের সব থেকে বেশি যে ধরনের কোয়েশ্চেন আমি পাই, একটা হচ্ছে রিলেশনশিপ ইস্যু নিয়ে, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে মানে মানুষের, এটা আমার শুনলে খুবই অবাকই লাগে, খুব একটা নিজেদের হেলথ নিয়েও এতটা নেই যে না আমার হেলথ কিরকম কি যাবে না যাবে, হেলথ নিয়ে বড় একমাত্র করলো, বা আমি হয়তো বললাম যে বাবা তোমরা টাকা দিয়ে নিচ্ছ তো এটাও নিয়েই নাও না হেলথ রিডিংটা, তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু রিলেশনশিপ নিয়ে কিরকম যাবে না যাবে, আহ সে আমাকে ভালোবাসে কিনা, আমার বয়ফ্রেন্ড ভালোবাসে কিনা, গার্লফ্রেন্ড ভালোবাসে কিনা, থাকবে কিনা সারা জীবন, এই ধরনের কোয়েশ্চেন আমি খুব পাই। আর ক্যারিয়ারে কতটা তাড়াতাড়ি ক্যারিয়ারে উন্নতি করা যাবে, আজকালকার দিনে সবার খুব একটা প্রবলেম হচ্ছে এটা, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সবকিছু চাই। মানে আমি আজকে যদি 20K আর্ন করি, আমি কত তাড়াতাড়ি 1 লাখ আর্ন করতে পারবো, পরের বছরে কি হবে কিভাবে করবো, এই ধরনের কোয়েশ্চেন আমার কাছে অনেক বেশি আসে। আচ্ছা, তো সাধারণ মানুষ নিজের প্রবলেমস নিয়ে আসে, ঠিক আছে, তো অনেকে অনেক রকম কোশ্চেন করে, তো যেটা আমি তোমার সাথে আলোচনা করছিলাম যে সবাইকে সবকিছু আস্ক করা উচিত না। তো নর্মাল ক্লায়েন্টদের বা নর্মাল মানুষের ট্যারো কার্ড রিডার বা যে কোনো অ্যাস্ট্রোলজার বা যে কোনো কারোর কাছে যারা ফিউচার বলতে পারে বা প্রেডিকশন করতে পারে, তার কাছে কি কি কোশ্চেন করা উচিত? সবার আগে যেটা আমি বলি সবাইকে, অনেকেই এসে মানে হয়তো তারা কোথাও গিয়ে একটু ডিপ্রেস বলে এই ধরনের কোয়েশ্চেন করে ফেলে, আমাকে জিজ্ঞেস করে যে আমি কবে মরে যাবো, এরকম কোয়েশ্চেন আমার কাছে আসে, যে আমার আয়ু কতটা। এইটা প্রথম কথা আমি জানি না, আমি নিজে বলতে পারবো কিনা, কারণ কোনোদিন আমি দেখি, আমি ওটা দেখারই চেষ্টা করিনি কারোর ক্ষেত্রে। কিন্তু কেউ যদি এমন থাকেন যে বলতে পারবেন, এরকমও তো অনেকে আছে যারা অ্যাকচুয়ালি বলতে পারেন, আমার মনে হয় না তাদের কাছে গিয়ে ওই প্রশ্নটা করা উচিত। কারণ আপনি আজকে যদি আমার আম, আরো 40 বছর আয়ু থাকে, আমি যদি কেউ যদি আমি যদি আমার সাইড মানে আমার নিজের সাইকোলজিটা বলি, আমি যদি কারোর কাছে গিয়ে জিজ্ঞেস করি যে আমি কত বছর আর বাঁচবে, কেউ হয়তো আমাকে বলে দিল যে এখন 2024 চলছে, আহ তো আরো 40 বছর বাদে তুমি মারা যাবে। একটা ডেট বলে দিল যে 2064 1 আগস্ট মান্থ, এরকম হয়তো আমাকে জয়েন, তো আমি এই 2024 থেকে ভাবতে থাকবো আমার আর 40 বছর। আমি 2025 ভাববো, 1 আগস্টে ভাববো আমার আর 39 বছর আয়ু আছে। তো এইরকম ভাবে যদি আমি ভাবতে থাকি, তাহলে এই 40টা বছর আমি কোথাও গিয়ে মরে গিয়েছি, কোথাও গিয়ে আমি অ্যাংজাইটিতে ভুগছি। আহ এই প্রবলেম গুলো আমার মনে হয় আমার মানে অ্যাটলিস্ট আমার দিন তো গুনছি হবে। আমি। আমি দিন গুনছি কোথাও গিয়ে, আর তার 1-2 বছর আগে থেকে তো আমি খুবই অ্যাংজাইটি স্ট্রেসে ভুগবো আর কি। যখন 1-2 বছর বাকি থাকে। 1-2 বছর বাকি থাকবে, তো আমার মনে হয়, আর তা না হলে অনেকে খুব রেকলেস হয়ে যাচ্ছে, আমার তো 40 বছর আয়ু আছে। তো কেউ হতে পারে যে না র্যাশ ড্রাইভিং করছে, হ্যাঁ আচ্ছা, তারপরে আয়ু যখন আছে চলো কি 10 তলা থেকে ঝাঁপ মারি, এরকম এরকম মানে অনেক কিছু হতে পারে। আমার মনে হয় আয়ুটা মানে আমি এটা স্পেসিফিক্যালি বললাম কারণ কি আমি 3-4 জনের থেকে এই প্রশ্নটা শুনেছি। আরো তো, তারপর দেখো আরো তো অনেক রকমের, সেটা মানুষের সিচুয়েশন অনুযায়ী মানুষের জিজ্ঞেস করে, এই একটা কোয়েশ্চেন উত্তর আমি দেই না, আর আমার মনে হয় এটা
দেওয়াটা উচিত না, সাইকোলজিক্যালি খুব ইমব্যালেন্স হয়ে যায়। তুমি বলছো বেসিকই একটা মানে রিগার্ডিং টেট এটা কাজ করা উচিত না, বাকি সবকিছু কাজ করার জন্য। বাকি সবকিছু হ্যাঁ মানে আর্টস কেন পড়বে না, এবারে তো যার যেরকম যার প্রবলেম সেই অনুযায়ী আমাকে তখন ডিল করতে হয়। কিন্তু এই কোয়েশ্চেনটা আমি এখনো পর্যন্ত যারা যারা আস্ক করেছে, আমি তো এক বলেই দিয়েছি যে আমি পারি না দেখতে, আর তাদেরকেও বলে দিয়েছি দয়া করে অন্য কারোর কাছে গিয়ে প্রশ্নটা জিজ্ঞেস করবেন না। আচ্ছা, তো তুমি অনেক ক্লায়েন্ট মিট করেছো, অনেক কাউকে দেখেছো এরকম, ঠিক আছে? তো এরকম কোনো কেস বা এরকম কোনো ইনসিডেন্ট তোমার মনে পড়ে যেটা খুব মানে আলাদা টাইপের কেস ছিল রিগার্ডিং মানে কোনো ব্ল্যাক সাইড থেকে? ব্ল্যাক সাইড থেকে আমি সত্যি কথা বলছি, মানে আমার খুব অবাক লাগে। এখন যেহেতু এই লাইনে রয়েছে, মোটামুটি 4 বছর রয়েছে। আগে ভাবতাম যে আমরা খুব শিক্ষিত সমাজে রয়েছি, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক এগুলো তো হয়ই না, মানে এটা হয়তো মানে 1 in 100 কেসেস হয়তো দেখবো, কি 1 in 1000 কেসেস হয়তো দেখতে। কিন্তু এখন আমার কাছে যে ধরনের ক্লায়েন্ট আসছে, সবারই না মানে ক্যালকা ড্রিঙ্কিং করতে গিয়েও আমি দেখছি, বা এমনি তাদের মানে তারাও এসে আমাকে বলছে এমন এমন কিছু ইনসিডেন্ট হচ্ছে তাদের সাথে। মোটামুটি 70 to 80% অফ দ্য কেসেস আমার কাছে এরকম আসে যারা কোথাও গিয়ে ব্ল্যাক ম্যাজিকের খুব শিক্ষিত সমাজে রয়েছে মানুষজন। আহ একদম মানে গ্রামে গঞ্জে নয়, একদম কলকাতা, প্রপার কলকাতার মধ্যে। তারাও মানে ব্ল্যাক ম্যাজিক হয়তো খুব ছোটখাটো, তাতে হয়তো খুব মানে একটু হেলথ ইস্যু হচ্ছে, কারোর হয়তো ফিনান্সিয়াল ইস্যুস হচ্ছে, কারোর রিলেশনশিপ ইস্যুস হচ্ছে। এই ধরনের কিছু হওয়া মানেই হচ্ছে তোমার কোনো না কোনো সেক্টর অফ লাইফ এফেক্টেড হবে, বা অল সেক্টরস অফ লাইফ এফেক্টেড হবে। তো স্পেসিফিক কোনো কেস বলতে একটু ভাবতে হবে হয়তো। রিসেন্ট একটা হয়েছে, যদিও আমি এখনো তাকে নতুন করে বসে আবার রিডিং করে উঠতে পারিনি, কিন্তু তার ধারণা যে তার উপর মারাত্মক রকমের ল্যাঙ্গুয়েজ হয়েছে, যেটার জন্য একদম রিসেন্ট 4-5 দিন আগে তার অ্যাক্সিডেন্ট হলো। আহ যেটা আচ্ছা, সে আমার থেকে 13 কার্ড রিডিং নেন। সে আমার কাছে এসে নর্মাল কনসালটেশন নিয়েছে যে আমার এই প্রবলেম, আমি কনসালটেশন নিতে চাই। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম যাচ্ছে বা কিছু যাচ্ছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, যেহেতু রিডিং নেয়নি আমার তো না বোঝাটা তখন পসিবল হয়নি যে তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক আছে কিনা। তো আমি তাকে কিছু ক্রিস্টালস দিয়ে দিই, আচ্ছা এই ক্রিস্টাল গুলো ঠিক আছে, তোমার এই ফাইন্যান্সের জায়গায় এই প্রবলেম, রিলেশনশিপের জায়গায় এই প্রবলেম, এই ক্রিস্টাল গুলো করবে, কিছু চ্যানেল দিয়ে দিলাম বা মানি সাকসি দিয়ে দিলাম, বললাম এগুলো করবে, কিছু রেমিডিস দিয়ে দিলাম। তো সেটা পড়া শুরু করার পর থেকে, এবার ক্রিস্টাল যেহেতু খুব এনার্জি সেন্সিটিভ হয়, মন্ত্রা যেমন করলে অনেক নেগেটিভ এনার্জির সাথে রীতিমতো ফাইট করা হয়, সেই কারণে হোক কি যাই হোক, মানে সে প্রচন্ড হঠাৎ করে নিজেই ইন্টেলিজেন্ট হয়ে যায়, তারও মনে হয় যে না অমুক জন তো অমুকজন ল্যাঙ্গুয়েজ করতে পারে আমার উপর। প্লাস সাইকোলজিক্যালিও হয়তো ভাবছিল যে এটা হতে পারে ওটা হতে পারে, সেরকম কারণে হোক তার একদম রিসেন্ট মানে এখনো সে অ্যাকচুয়ালি হসপিটালাইজ, তার অ্যাক্সিডেন্ট হয়। তারপরে কালকে আমাকে ফোন করেছিল, কাল না সরি পরশুদিন আমাকে ফোন করেছিল। ফোন করে আমাকে বললো যে আমার প্রচন্ড মনে হচ্ছে যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি হসপিটালাইজডও, কিন্তু এর থেকে অনেক বড় আকারে হতে পারে হয়তো ক্রিস্টালের জন্য আমি বেঁচে নিচ্ছি। তার সেটা বিশ্বাস, কেন কি যেরকম ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাতে সবাই প্রচন্ড স্ট্রেস, ভেবেছিল যে হয়তো অনেক বড় কিছু হয়ে যাবে, সেটা হয়নি। আর প্লাস কলার বনে ক্র্যাক বা ফ্র্যাকচার এরকম কিছু ধরা পড়েছে। আমার পিস্টলটা এখন আমার হাতে নেই, যেহেতু আমি হসপিটালে রয়েছি, আমাকে দিয়ে দিতে হয়েছে অন্য একজনকে। কিন্তু আমি আমাকে তুই বলে ডাকবে, বলছে যে তুই যে স্যান্ড গুলো নিয়েছিস সেগুলো পড়ছে, আমার কোনো ব্যথা নেই, আমাকে ডক্টর অবজারভেশনে রেখে দিয়েছে। আম, কেন কি এটা ব্যথা নেই, এটা হতে পারে। আমি উঠে চলে হাঁটা চলা করতেছি, সব করছি, আমাকে অবজারভেশনে রেখে দিয়েছি, দুদিন অবজারভেশনে রাখতে, যদি কোনো প্রবলেম না থাকে ওষুধ দিয়ে ছেড়ে দেবে। তো এইটা আমি এখনো দেখিনি, যদিও তার ব্ল্যাক ম্যাজিকের কিছু আছে কিনা, কিন্তু তার প্রচন্ড ভাবে মনে হচ্ছে, এটা তার মনে হচ্ছে। সে আমাকে দেখতে বলেছে, কিন্তু আমার মনে হচ্ছে তার সাথে আমি এখন কানেক্ট করে উঠতে পারছি না, কেন কি যেহেতু সে হসপিটালে রয়েছে, অনেক রকম এনার্জির আশেপাশে রয়েছে, হসপিটাল খুব একটা পজিটিভ এনার্জি থাকে না, তাই আমি ঠিক করে কানেক্ট করতে পারছি না। কিন্তু হ্যাঁ তার ইনটিউশন পাওয়ার বেড়ে গেছে। আমার ইনটিউশনে আমারও তাই মনে হচ্ছে যে হতে পারে, এবার কার্ডে আমাকে কানেক্ট করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, বা কতদিনের এফেক্ট, বা ক্রিস্টাল পরে সেটা বেড়ে গেল কিনা, কেন ফাইট করতে হচ্ছে সেই এটার সাথে।
বা এটা কেটে যাচ্ছে বলে এরকম কিছু একটা অল্পের উপর দিয়ে হয়ে গেল কিনা, মানে পুরো স্টোরিটা আমাকে এখন ট্যারো কার্ডে দেখতে হবে। আচ্ছা, তো যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে বা এরকম ধরনের কিছু কেউ কিছু করে থাকে, সেটা তুমি ট্যারো কার্ড দিয়ে বুঝতে পারবে। হ্যাঁ, রিডিং না করে দিয়ে বুঝতে পারো তোমার উইদাউট রিডিং। উইদাউট রিডিং না খুব রেয়ার, এটা আমি বলবো না যে না সবসময় বুঝতে পেরে যায় যে কাউকে দেখলেই বুঝে গেলাম যে কারোর ওপরে ব্ল্যাক ম্যাজিক আছে কিনা। খুব যদি এফেক্ট থাকে তখন হয়তো মাঝে মাঝে আমার মাইন্ডে চলে আসে। আমি অ্যাকচুয়ালি না চেষ্টা করি না বোঝার, সত্যি কথা বলতে মানে সবসময় তো এইগুলোর মধ্যেই থাকি, প্রচুর প্রচুর মানুষের সাথে মিট হচ্ছে, কথা হচ্ছে, সবার এনার্জি কোথাও গিয়ে একটু হলেও এফেক্ট করছে। আমি না চেষ্টা করি যতটা এনার্জেটিক্যালি আমার নাক কান চোখ বন্ধ করে রাখা যায়, তাই জন্য হয়তো বুঝতে পারি না, কোথাও চেষ্টা করলে হয়তো বুঝতে পারতাম। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে তাও খুব ক্লোজ কোনো মানুষ যদি হয়, রিলেটিভের মধ্যে বলো বা যার সাথে অনেক দিনের বন্ধুত্ব, তার সাথে যদি খারাপ কিছু হয়, আহ, মাঝে মাঝে কখনো কখনো এরকম হয় স্বপ্ন দেখি, বা আউট অফ দ্য ব্লু হঠাৎ করে কোনো ধস চলে আসলো, সেইটাও না পাই। কিন্তু হ্যাঁ মানে হুট করে একদম নতুন কোনো মানুষকে দেখে আমি চেষ্টা করি ট্যারো কার্ডই বাবা দেখে নিই, নিজের বেশি ইনটিউশন এ করার দরকার নেই, কারণ তাতে হয়তো হতে পারে আমার সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয়। তো আমি একটু ক্রিস্টালস এ আসছি। ঠিক আছে, তো ক্রিস্টালস, আমি ক্রিস্টালস এর পডকাস্ট করেছি, ট্রেনিং নিয়েও করেছি, অনেক আগে করেছিলাম। তো ওইখানে আমার সাথে মধুমিতা দি ছিল। তো মধুমিতা দি বলেছিল যে ক্রিস্টালস আমাদের, যে ধরো তোমার একটা বাধা আছে, ধরো তুমি চাকরি পাচ্ছ কিন্তু তোমার মানির কোনো প্রবলেম আছে, তো সেইটা আমাদের প্রবলেমটা ক্রিস্টালস কাটাতে পারে। কিন্তু এরকম না যে তুমি যদি আজকে নামটা মনে করছে না ক্রিস্টালটা, তুমি যদি ওটা করে নিয়ে তুমি বাড়িতে বসে আছো, তো তোমার কাছে টাকা চলে যাবে। ওইটা হবে না, না, ক্রিস্টালস তোমাকে একটা মানে প্রবলেমটা কাটিয়ে দেবে। তুমি কাজ তোমাকেই করতে হবে, তো এইটা কতটা সত্যি? হ্যাঁ, এটা উনি একদমই ঠিক কথা বলেছেন। যে অ্যাকশন তো নিতেই হবে, মানে একটা ক্রিস্টাল মানে পাথর, সে পাথর কত করতে পারে। আহ অনেকের হয় কি খুব চেষ্টা করছে, চাকরির চেষ্টা করছে, আহ, বা এক্সামে ভালো মার্কসের চেষ্টা করছে, বিয়ের জন্য চেষ্টা করছে, বা কিছু হচ্ছে না, তখন ক্রিস্টাল দেওয়া মানে কিছু কিছু ব্লকেজেস থাকে যেগুলো, সেগুলো আমাদেরকে দেখে নিতে হয়, সেই ব্লকেজেসটা কাটিয়ে দেবো। পরে ওগুলো হাতের পরে বসে থাকলে কখনো হতে পারে না যে না টাকা চলে আসবে। কেন কি অ্যাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার তুমি বললে যে এতগুলো প্রবলেম মানুষের, আলাদা আলাদা মানুষের আলাদা প্রবলেম, তো তেরো সেইগুলো সলিউশন কিভাবে দেয়? মানে যদি তোমার কাছে কেউ আসে, ঠিক আছে, ধরো ও আমার ক্যামেরার পেছনে আসে, ও তোমাকে ধরো জিজ্ঞেস করে, তো ধরো ওর এডুকেশন প্রবলেম হচ্ছে না, চেষ্টা করতে হচ্ছে না, তো সেটাকে তেরো কিভাবে হেল্প করবে? আচ্ছা, ট্যারো কার্ড অ্যাকচুয়ালি সলিউশন দেয় না, হুম, ট্যারো কার্ড প্রেডিকশন দেয়। আচ্ছা, ট্যারো কার্ডে দেখে আমি বলে দিতে পারি আচ্ছা এখানে এখানে এই চাপটাতে হয়তো প্রবলেম আছে, মানে যেহেতু আমি চাপটা নিয়ে হয়তো পড়াশোনা করেছি সেজন্য বলতে পারবো, বা এই চাপটাতে প্রবলেম আছে, এই সেক্টর অফ লাইফে প্রবলেম আছে, এইখানে বাধা আছে, এগুলো আমি প্রেডিকশন হিসেবে বলতে পারবো। এবার সলিউশনের জন্য তখন আমাকে ট্যারো হেল্প করবে না, তখন আমাকে অন্যান্য এভিডেন্স যেগুলো আমি আলাদা ভাবে কোর্স করে শিখেছি, সেগুলো, সেটা কোনো মন্ত্র হতে পারে। আমি এক ধরনের চ্যান্টিং দিই, ইটালিয়ান বেস চ্যান্টিং, সেইটা হতে পারে। ক্রিস্টাস যেমন সলিউশন দেয়। তারপরে আরো অনেক কিছু আছে অ্যাকচুয়ালি, হিলিং, অনেক সময় হয়তো মানুষের হেলথ প্রবলেম হচ্ছে, তখন শুধু একটা ক্রিস্টাল করলেও আবার হবে না, তখন হিলিং করতে হবে, তো ওইগুলো হচ্ছে সলিউশন। আর ট্যারো কার্ড হচ্ছে বা অ্যাস্ট্রোলজি বা এনি কাইন্ড অফ জ্যোতিষবিদ্যা হচ্ছে প্রেডিকশন। এবার ধরো আমাদের শরীরে 7টা চক্র আছে, ঠিক আছে, তো সেই চক্রগুলো ধরো সবার তো একদম ওপেন নেই, সবার ঠিকঠাক থাকে, ব্লকেজ থাকে। তো যদি আমার নর্মাল মানুষ যদি ব্লকেজ হয়ে যায় ধরো কোনো চক্র, সেটা মানুষে বুঝবে কি করে? আর যদি কারো চক্র ব্লকেজ হচ্ছে সেটাকে আবার ওপেন নেই। এটা তো মানে এটা নিয়ে তো পডকাস্ট করে শেষ হবে না, এটা আমি একটা টেস্ট করি। ব্লকেজ হলে বুঝবে কি করে? সত্যি কথা, প্রত্যেকটা মানুষেরই সবকটা চক্রেই কোথাও না কোথাও ব্লকেজ আছে, এরকম হতেই পারে না যে একটা চক্র ওপেন পুরো, ওটা ওপেন করতে প্রচুর, মানে আমারও সব চক্রেই কোনো না কোনো প্রবলেম আছে। যারা মোটামুটি 20-30 বছর মেডিটেশন করছে তাদেরও আছে, নেই যে তা না। আহ বোঝার মানে কি, যখনই আমাদের লাইফে কোনো না কোনো প্রবলেম আসছে, হেলথ প্রবলেম বলো, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলো, রিলেশনশিপ প্রবলেম বলো, যেটাই বলো না কেন, প্রবলেম মানেই কোনো না কোনো চক্রে প্রবলেম। এবার কারোর ধরো
স্কেলিটন রিলেটেড প্রবলেম আছে, ব্লাড রিলেটেড প্রবলেম আছে, তার মানে তার বা পায়ে ব্যথা, ঠিক আছে, তার মানে তার মূলাধার চাকরা বা রুট চাকরার প্রবলেম। ধরো কারোর থাইরয়েড আছে, তার মানে এখানে সব চাকরার প্রবলেম। আহ সেরকম ভাবে মানুষের বুঝতে পারে, কিন্তু এটার জন্য পুরো পড়াশোনা করতে হয়, এমনি কোথাও একটা দৃষ্টি। তার জন্য আমাদের মতো মানে যারা আমরা অ্যাটলিস্ট চাকরা নিয়ে পড়াশোনা করেছি, আমাদের কাছে আসলে হয়তো আমরা দেখে বলে দিতে পারবো স্ক্যান করে যে লোন চাকরাতে কতটা প্রবলেম আছে, সেটা আহ ঠিক করার কি উপায় আছে। ব্লকেজই কাটবে আমি বলবো না, ওপেন করতে গেলে মেডিটেশন, 1-1.5 ঘন্টার মেডিটেশন প্রপার ঘুম আন্ডারে। মানে আমি যদিও ইউটিউবে তোমাদের পডকাস্ট আসে, ইউটিউবকে আমি মানে খারাপ ভাবে কিছু বলতে চাইছি না, কিন্তু নর্মালি ইউটিউব দেখে র্যান্ডম কোনো ভিডিও দেখে মেডিটেশন করা একদম উচিত নয়। কারণ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রকমের প্রবলেম থাকে, তার জন্য আলাদা আলাদা সলিউশন থেকে ঠিকঠাক দুটো আন্ডারে গাইডেন্স পেলে সেই ধরনের মেডিটেশন করলে, সেই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করলে, সেই ধরনের ব্রিদিং এক্সারসাইজ করলে তারপরে গিয়ে এক একটা চাকরাকে ব্যালেন্স করা সম্ভব। আমি বলবো না ওপেন, ওপেন বলতে অনেক অনেক টাইম হয়ে যায়, ব্যালেন্স পসিবল। এখন সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে, কারোর কাছে অত টাইম নেই যে মানে গুরু আন্ডারে মেডিটেশন করবে, ধরো, ঠিক আছে, যারা করতে পারে করবে। তো এবার ধরো আমি মেডিটেশন করতে বসছি, এবার মেডিটেশন মানে তুমি বসে চোখ বন্ধ করলাম বসেছি, ওটা মেডিটেশন নয়। প্রপার ওয়ে অফ মেডিটেশন কি, মানে যেটা আমি মেডিটেশন বলবো যে এটাই মেডিটেশন, ওটা প্রপার ওয়ে অফ মেডিটেশন হচ্ছে থটলেস থাকা। থটলেস থাকা বলতে একটু থটলেস থাকা বলতে দেখো, আমরা যখন মেডিটেশন করতে বসি আমাদেরকে মোস্ট অফ দ্য টাইম এটাই বলা হয় যে যতটা পারবে পজিটিভ দিকে কোনো একটা লাইটে ফোকাস করা, বা কিছু নেগেটিভ থট যাতে না আসে, সেটা সেটা তুমি চেষ্টা করো। এবার তুমি একটা জিনিস ভাবো, আমি যদি তোমাকে বলি একটা বাঘের কথা বলবো না, সবার আগে তোমার মাথায় আসবে আমি একটা বাঘের কথাই ভাবছি। তো মেডিটেশনে মেন আমাদের যেটা গোল থাকে, সেটা কারোর কারোর হয়তো বসে আছে 1 ঘন্টা ধরে, কিন্তু তার মধ্যে যদি 30 সেকেন্ড কি 1 মিনিটও কিচ্ছু না ভেবে থাকা যায়, যেখানে কিচ্ছু নেই, কিচ্ছু ভাবনা নেই মাথায়, সেই 1 মিনিটটাই অ্যাকচুয়ালি। সেটার জন্য অনেক প্র্যাকটিস লাগে, বসে থাকতে হবে, অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, কোনো রকম থট এসে পজিটিভ, আমি বলছি না নেগেটিভ থট আসতে হবে, পজিটিভই কোনো থট আসছে, সেইটা থাকতে 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 এমন একটা পয়েন্ট হয়তো আসবে, 1 দিনে, 2 দিনে, 5 দিনে, 1 বছরেও না আসতে পারে, 1-1.5 বছর বাদে হয়তো আসবো, এমন একটা পয়েন্ট হয়তো আসবে যেখানে আহ তোমার ভাবনাটা তোমার বডির মধ্যে নেই, তাহলে তুমি আর ভাবতে পারছো না, চেষ্টা করেও হয়তো ভাবতে পারছো না, জাস্ট ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক। সেইটা হচ্ছে অ্যাকচুয়াল মেডিটেশন বলে আমার ভালো। আমি এতদিন ধরে মেডিটেশন করছি, এটা কিন্তু রোজ আমার হয় না, মানে আমারও এখনো পর্যন্ত এরকম মাঝে মাঝে হয় না, কখনো কোনো কেস দেখেছি, কোনো ক্লায়েন্টকে দেখেছি, সেই ভাবগুলো চলে আসে, কোনো কোনো দিন তো আবার আসেই নয় 30 সেকেন্ডের, 40 সেকেন্ডের টাইম, কিন্তু আমার যখন কোনো খুব ফ্রি মাইন্ডে আছি, অনেকের কাজ টাজ করছি না, তখন চলে আসবে। তো ওইটা অ্যাকচুয়াল মেডিটেশন। তবে যারা মেডিটেট করতে চাইছে আমি বলবো একদম বিগিনার্সরা একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে রেগুলার বেসিসে 7 বার হোম চ্যান। হোম চ্যান কিনা সেটা একদম বিগিনার, যারা কোনোদিন মেডিটেশন করেননি এইসব এতে নেই। কেন কি ওম হচ্ছে আমরা পরমাত্মার সাথে কানেক্ট করতে পারি চেঞ্জটা করলে। তো ওটা হচ্ছে র্যাপিড ওয়ে অফ কি বলবো কানেক্টিং উইথ আওয়ার হায়ার সোল। তো একদম বিগিনারদের জন্য 7 বার হোম চ্যান ডেইলি, 4-5 মিনিট সময় লাগবে, নাকি তার বেশি লাগবে না, ওটাই না। আর ছোট্ট ছোট্ট কিছু ব্রিদিং এক্সারসাইজ করা যায়। 6-3-6-3 কাউন্ট, 6-3 মানে 6 সেকেন্ড ধরে ইনহেল, 3 সেকেন্ড ধরে হোল্ড, আবার 6 সেকেন্ড ধরে এক্সেল, 3 সেকেন্ড ধরে হোল্ড, এইরকম। এটা কেউ 7 বার করলো করে অনুযায়ী করতে বসে, তাহলে মাইন্ড অনেক রিল্যাক্স থাকবে। আমি বলবো না এটা আলটিমেট ফর্ম অফ মেডিটেশন, একদমই না, বাট বিগিনার্স এর জন্য একটু তো তুমি একটু ডার্ক সাইডে আসছি, ঠিক আছে, তোমার সাথে কোনোদিনও কোনো প্যারানর্মাল কোনো ইনসিডেন্ট বা কেস বা তোমার লাইফে এরকম কিছু এই প্রফেশনে আসার পর এরকম কিছু হয়েছে? আমি বরং বলবো এই প্রফেশনে আসার পর আমার সাথে সেরকম কিছু হয়নি।
কেন কি হতে পারে হয়তো আমরা মানে আমি যখন রিডিং শিখি সেই সময় আমাদেরকে শিল্ডিং বলে একটা জিনিস শিখে নেওয়া হয়, যে কোনো কেসে বসার আগে কোনো পেশেন্টের সাথে ডিল করার আগে, ক্লায়েন্টের সাথে ডিল করার আগে, কোথাও যাওয়ার আগে নিজেকে শিল্ড করে নেওয়া, যেটা বাংলায় বলে বন্ধন করে নেওয়া। সেটা হয়তো আমি করে নেই বলে অতটা প্রবলেম হয়নি। করে নিয়ে কি আমি করে নেই ওটা। আচ্ছা করে নাও তো। হ্যাঁ আমি আচ্ছা তুমি মানে তাহলে এখনো করে আছো, বসে এখনো আছো? করে আছি, আচ্ছা করে নিতে হয়। হ্যাঁ মানে সিরিজটা করে নেই বলে আমি খুব একটা বুঝতে পারবো। মানে হ্যাঁ অতটা আমি ফিল, আর আমার মানে যদি কেউ রাশি অনুযায়ী দেখে আমি অতটা হালকা রাশির মানুষ না যে একদম এখান থেকেই চলে গেল ওই হয়ে গেল। এটা আমি কোনোদিনও সেরকম হয়নি। এর আগেও আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমি বলবো না আমার সাথে প্রচুর হয়েছে। যেটা আমার সাথে হয়েছে, যেটা অনেকে প্যারানর্মাল বলে আহ মনে করে, অনেক সময় প্যারানর্মাল তার সাথে কানেক্টেড থাকে, সেটা হচ্ছে আমার স্লিপ প্যারালাইসিস হয়েছিল। ও ভাই ধন্যবাদ। তো ওইটা আমার সাথে হয়তো 5-6 বার আগে হয়েছে, কিন্তু 5-6 বার এই আগে তোমার একটা দুটো পডকাস্ট আগে পডকাস্ট করেছিল, তো ওখানে আমি এই কথাটা তুলেছিলাম যে গোবায় না ও বান মারার একটা কনসেপ্ট ছিল, বান মারা বশীকরণ কনসেপ্টের মধ্যে এই কথাটা উঠেছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কি নিজে নিজেই হয় নাকি অন্য কোনো হয়ে আছে, বললো যে না এটা কেউ পাঠায় বা চালান করা হয়, চালান ছাড়া এটা হয় না। আমি বললাম, আচ্ছা এরকম তো অনেকে মানে আমারও চেনে না আছে যাদের এরকম হয়। ঠিক আছে, বললো যে না এটা কেউ মানে চেনা পরিচিত যখন চালান করে তখনই এটা হয়। বললাম, আচ্ছা ঠিক আছে। আবার এটাও বললো যে যদি ধরো তুমি একা শুয়ে আছো, স্লিপ প্যারালিসিস তোমার হলো, একা শুয়ে আছো, তখন অনেক সময় মানুষ কথা বলতে পারে না, কাউকে ডাকতেও পারে না, অনেক সময় মানুষ মারা যায়। এবার এটা সাইন্টিফিক সায়েন্স এটাকে বলবে যে না এটা আলাদা ব্যাপার, কিন্তু অনেক জিনিস আছে না দু রকমই হতে পারে বলে আমার ধারণা, যে অ্যাকচুয়ালি কারোর উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক এনার্জি কিছু একটা করা হচ্ছে যেটার জন্য স্লিপ প্যারালাইসিস পসিবল। মোস্ট অফ দ্য টাইম সেটাই হয় যেটা উনি বলেছেন। আহ আবার অনেক সময় না অনেক স্ট্রেসের কারণে হয়, মানে এটা একদম সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে চলে যায়। কেউ হয়তো কোনো জিনিস নিয়ে স্ট্রেসড, কোনো জিনিস নিয়ে ট্রমাটাইজড, কোনো জিনিস নিয়ে ডিপ্রেসড, খুব ওভার থিঙ্কিং করে হয়তো ঘুমিয়েছে, আহ একটা জিনিস নিয়ে প্রচুর ভেবেছে, নেগেটিভ কোনো থটস, তখন গিয়েও স্লিপ প্যারালাইসিস পসিবল। কিন্তু এটা তো ধরো আমি, তুমি যেগুলো বললে সবকিছু করে ওভার থিঙ্ক করে আমি ঘুমিয়েছি, আমি সাইড বেসে ঘুমাচ্ছি, তখন তো আমার হচ্ছে, তুমি আমার সোজা তখন ঘুমছে। এইটা কি আমার তো সাইড হয়েছে। সাইড বেসে তো হয় না? আমার হয়েছে, হয়েছে। আমার হয়েছে বলে আমি বলতে পারি, মানে আগে যখন হয়েছে, এখন রিসেন্ট আমি বলবো না। কেন কি রিসেন্ট হয়তো আমার, তখন হয়তো আমার চাকরাতে অনেক প্রবলেম ছিল, যেটার জন্য তখন হয়েছে। এখন যেহেতু আমি রেগুলার বেসিসে মেডিটেশন করি, ব্রিদিং এক্সারসাইজ করি, আমাদের বডিতে যেমন চাকরাস থাকে তেমন নার্ভস থাকে, পিংলা সুষুম্না নারী থাকে, সেগুলো অনেকটা ক্লিয়ার হয়েছে বলে আমার মনে হয়। পুরো ক্লিয়ার হয়নি, অনেকটা ক্লিয়ার হয়েছে। তো এইগুলোর জন্য এখন হয়তো এই এফেক্টটা আমার করতে হয় না। তখন আমার হয়তো কোনো প্রবলেম ছিল, হয়তো না, ডেফিনেটলি ছিল, যেটার জন্য হয়তো সাইড ওয়েজ হোক, অনেক সময় চিট ওয়ে শুয়ে আছি তখনও হয়েছে। বললাম তো 5-6 বার মতো আমার হয়েছে জিনিসটা। আম, কিন্তু হ্যাঁ আমার মনে হয় না যে সবসময় কোনো প্যারানর্মাল জিনিসই থাকবে। আমার মনে হয় ওই সময় আমার স্ট্রেস বা এনজাইটি বা ওভার থিঙ্কিং কিছু ছিল। আচ্ছা আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে পুনর্জন্ম। সেটা আমি তোমাকে বলেছিলাম অফ ক্যামেরা, ঠিক আছে? তো ওইটা নিয়ে ডিসকাস করি। না এটা হয় কিনা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ 100% হয়। মানে এটা কিভাবে হয় মানুষের, মানে আমি শুনেছি বলতে কি একটা একটা কেসও দেখেছিলাম, কোন একটা নামটা মনে করছি না আমি, যার জন্য রিবার্থ হয়েছিল। তো সে তার বলছিল যে বাড়ি কোথায়, তার স্বামীকে সবকিছু বলছিল। তো এটা পসিবল কি করে হয়, বা এটার কারণ কি বলো? না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমাদের সোল একটাই। তো আমরা অনেকবার জন্ম নিই, আম, জন্ম যখন নেই তখন আমরা এরকম একটা ফিজিক্যাল বডি পাই, নতুন নাম পাই, নতুন পরিবার পাই, সবকিছু নতুন নতুন হচ্ছে। আম, কিন্তু সোল তো, আমি যখন আবার ধরো মরে যাবো, তখন আমার সোলটা আমার বডি থেকে বেরিয়ে যাবে, কিছুদিন একটা অন্য রেলমে ঘুরে বেড়াবে, তার ইমোশনাল বডি, মেন্টাল বডি, স্পিরিচুয়াল বডিতে থাকবে সে। যত তাড়াতাড়ি সে লাইট রেলমেসে পৌঁছাতে পারবে
তার কর্ম যেগুলো রয়েছে সেই কর্মগুলো ঋষভ হবে, সেই অনুযায়ী তার কাছে, আমি খুব সিম্পলিফাইড ভাবে বলছি, অনেক বড় কনসেপ্ট, তার সে জায়গায় কর্ম করেছে, সেই অনুযায়ী তার কাছে সামনে কয়েকটা চয়েস দেওয়া হবে যে আচ্ছা তোমার কাছে 5টা পরিবারে যাওয়ার মতন চয়েস আছে, সেরকম চয়েস চয়েস দেওয়া হয়। মানে এটা আমরা কি রিয়েল নাকি মানুষের বানানো কনসেপ্ট? না, রিয়েল। এবার তার উপর অনেক স্টাডি আছে, অনেক রকমের মানে মানুষের থিওরি আছে। থিওরি আছে, ফিলোসফি আছে, অনেক কিছু আছে, অতদূর বলতে পারবো না এখন হয়তো পডকাস্টে। আমি খুব সিম্পলিফাইড ভাবে আর কি, যাতে সবাই বুঝতে পারে সেই অনুযায়ী বলছি। চয়েস দেওয়া হয় যে তোমার কাছে 5টা জায়গায় যাওয়ার, তোমার কর্মফল অনুযায়ী তুমি 5টা জায়গায় তোমরা যেতে পারো। কি মানুষ জন্মতেই হবে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট জন্ম হতে হবে? কাজ বা না, মানে ডিফারেন্ট জন্ম আমাদের অলরেডি, মানে অ্যাকর্ডিং টু স্টাডি আর কি, আমরা অলরেডি অন্যান্য কিংডমে আগে জন্মে গেছি। সেটা ক্রিস্টাল কিংডম বলো, প্ল্যান্ট কিংডম বলো, অ্যানিমেল কিংডম বলো, জন্মানো হয়ে গেছে। ওখান থেকে একটু একটু করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা চলে এসেছি। তারপরে আমাদের লাস্ট জন্ম যেটা, সেটাই আমাদের মানুষ জন্ম হয়। এবার মানুষ হয়ে আমরা অনেকবার জন্মাবো, হতে পারে তুমি আগে অনেকবার জন্মেছো, আমি আগে অনেকবার জন্মেছি, এরপরে আমরা আবার অনেকবার জন্মাবো। তো না, মানুষ জন্মের পরে আরো জন্ম হবে, আবার মানুষ হিসেবে জন্মাবো, আবার আমাদের চুজ করার জায়গাটা থাকবে। ধরো প্রথম মহিলা, ঠিক আছে, তার একজনই সন্তান, একজনই ছেলে বা মেয়ে, যাই হোক, তো তার ইচ্ছে ছিল যে ছেলে মেয়ের বিয়ে বাচ্চা সব দেখবে, ঠিক আছে, যেহেতু একজনই সন্তান, তো তিনি হঠাৎ করে মারা গেলেন। তো এরকম কি কোনো ভাবে হতে পারে যে তিনি আবার ফিরে এলেন সেই চুজ করে? সেই পরিবার, হ্যাঁ, তার ছেলে বা মেয়ে, বা অনেকে স্বপ্ন দেয় যে আমি তো ছেলে বা মেয়ে হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। অনেক সময় দেখবে যে অনেক একই রকম দেখতে মানুষ, সবসময় কি একই রকম দেখতে মানে সেই মানুষটা কিন্তু হয় না, কারণ কি জেনেটিক্স অনুযায়ী রিজেম্বলেন্স থাকবে, চুলের রিজেম্বলেন্স থাকবে, কমপ্লেক্সনের রিজেম্বলেন্স থাকবে, ফেশিয়াল ফিচার্স এর রিজেম্বলেন্স থাকবে, কিন্তু হ্যাঁ তার হাত হাত চাল চলন থেকে শুরু করে কিছু কিছু কথা হয়তো ছোটবেলায় এমন এমন বললো যেগুলোর সাথে তার আগের মানে মা হোক বাবা হোক যার হোক মিল আছে, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় সে ফিরে এসছে। কিন্তু সেটা খুব খুব রেয়ার সিনারি হতে হবে, খুবই রেয়ার সিনারি, কিন্তু পসিবল, এভরিথিং ইজ পসিবল। রূপমদার সাথে পডকাস্ট করেছিলাম অনেক আগে, রূপমদাও ইলা। তো রূপমদা আমাকে বলেছিল যে আমাদের আশেপাশে যারা আছে সারাদিন আমরা অনেক মানুষকে দেখি, ঠিক আছে, সবার সাথে আমাদের কথা হয় না, সবার সাথে আমাদের পরিচয় নেই, কিন্তু এরকম মানে এই লাইফে আমাদের যাদের যাদের সাথে পরিচয় আছে বা যাদের যাদের সাথে কথা হয়েছে, কোনো না কোনো ভাবে তারা আমাদের সাথে রিলেটেড, আমাদের কার্মিক কানেকশন তাদের সাথে থাকে। এটা কতটা সত্যি, বা এটা আদৌ কি সত্যি? সবার সাথে থাকে কিনা আমি জানি না, মানে যারা আমাদের একদম ক্লোজ, যারা আমাদের মানে রেগুলার বেসিসে যারা যারা হ্যাঁ কথা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, মানে মোটামুটি যারা আমাদের লাইফে কোনো না কোনো ভাবে ইম্প্যাক্টেড, সেই মানুষগুলোর সাথে আমাদের কোনো না কোনো কারণিক বন্ডিং আছে, ব্যাগেজ আছে, যেটার জন্য আমরা তাদেরকে মিট করেছি, কিছু না কিছু লেসন লার্নিং হয়েছে আমাদের তাদের থেকে। যদি খুব ছোট কার্মিক ব্যাগেজ থাকে, যেটা মোস্ট অফ দ্য টাইমে মানুষের বসতে সাথে থাকে, যে আমার আপলাই, আমার বস, হ্যাঁ দেখবে কিছু কিছু মানুষ যায় কোনো একটা কোম্পানিতে জব করতে, 1 বছর 1.5 বছর জব করলো, খুব ভালো কোনো কার্মিক বন্ডিং যদি থাকে আগের জন্ম থেকে, তাহলে সেখান থেকে সে অনেক কিছু পায়, সে অনেক কিছু পেয়ে অনেক কিছু শিখে, তারপরে তার সেই বন্ডিংটা মানে সেই কার্মিক জায়গাটা ঠিক হয়ে গেল, নিউট্রালাইজ হয়ে গেল, সেখান থেকে বেরিয়ে আসে। আবার অনেক সময় যদি কোনো খারাপ নেগেটিভ কোনো কার্মিক জিনিস থাকে, সেই 1-1.5 বছরে অনেক খারাপ খারাপ এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, করে চলে আসবে। তো এটা জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম যে আমার লাইফে এফেক্ট করছে, যার সাথে নর্মাল কথা হওয়ার পরে, দেখা হওয়ার পরে, তারপরেও আমার সেই মানুষটার কথা মনে থাকছে, সে আমার মুড কে কোনো না কোনো ভাবে এদিক থেকে ওদিক করছে, আমার ফাইন্যান্স কে এদিক থেকে ওদিক করছে, তাদের সাথে ডেফিনেটলি আমাদের কোনো কার্মিক কিছু তো আছে। তো স্লিপ প্যারালিসিস বা মোবাইল যেটা তুমি বললে তোমার সাথে 5 বার হয়েছে, তো সেটা থেকে তুমি বেরিয়ে কিভাবে এসেছিলে, বা এটা থেকে বেরিয়ে কিভাবে আসবে? আচ্ছা, তো এটা আমি আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি কি পড়েছিলাম ওই টাইমে।
এটা সবাই করতে পারবে কিনা আমি জানি না। সেটা একটা যেটা হয় স্লিপ প্যারালাইসিসটা অনেকটা লিউসিড ড্রিমিং এর মতো হয়। লিউসিড ড্রিমিং মানে হচ্ছে যেখানে বুঝতে পারা যায় যে কি হচ্ছে, সবার মনে থাকে কি হয়েছে না হয়েছে। স্লিপ প্যারালাইসিস আরো অ্যাডভান্স স্টেজ, যেখানে তোমার মনে হবে যে তুমি শুয়ে রয়েছে, তুমি সামনে অনেকটা কিছু দেখতেও পাবে। তুমি স্লিপ প্যারালাইসিস দেখবে সামনে তোমার মনে হচ্ছে তুমি সব দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে কিন্তু জানলা আছে, ফ্যান আছে, খাট আছে, এই আছে সেই আছে, কিন্তু তুমি চোখ খুলতে পারছো না, মুখ থেকে আওয়াজ বের করতে পারছো। এবার লিউসিড ড্রিমিং আমার স্পেসিফিক্যালি আরো আগে থেকে হতো, মানে আমার মনে থাকে স্বপ্ন, আমি খুব একটা ভুলি না। এবার আমার না কোনোভাবে মনে হয়েছিল বা বুঝতে পারতাম, আমার যখন স্লিপ প্যারালাইসিস হয় এই কনসিয়াসনেসটা অ্যাটলিস্ট আমার চলে এসেছিল এক দুবার স্লিপ প্যারালাইসিস হওয়ার পর, যে এটাকে স্লিপ প্যারালাইসিস বলে। আর এটা স্লিপ প্যারালাইসিস, এটাতে ভয়ের তেমন কোনো কারণে আমি উঠে পড়বো, আমি বেঁচে তো যাবো, আমার উপরে কেউ এসে কল করেনি। এই কনসেপ্টটা প্রথমে আগে মানুষকে বুঝতে হবে, যে ভয়টা বেসিক্যালি মাথা থেকে কাটাতে হবে, যে ঠিক আছে দিস ইজ স্লিপ প্যারালাইসিস, আমি বেরোতে পারবো। এবার যখন হচ্ছে তোমার স্লিপ প্যারালাইসিস, তখন সেই মুহূর্তে তুমি যদি নিজেকে পিছন দিকে ফেলতে পারো, তাহলে তুমি তো শুয়েই রয়েছো না, তুমি তো আর বসে নেই। তাও তুমি যদি কনসিয়াসলি এটা করতে পারো, মানে আমি এটা ক্যামেরাতে বলছি, কারোর যদি স্লিপ প্যারালাইসিস এর প্রবলেম হয় হয়তো এটা হেল্প করতে পারে। ওই মুহূর্তে জাস্ট ইমাজিন করতে হবে, আমরা কি করি, আমরা চেষ্টা করি সামনের দিকে ওঠার চেষ্টা করি, আমরা কথা বলার চেষ্টা করি। কিন্তু ওই মুহূর্তে যদি কেউ শুয়ে থেকে চেষ্টা করে যে আমি পিছনের দিকে পড়ে যাচ্ছি, ইনস্ট্যান্টলি ঘুম ভাঙবে। অ্যাকচুয়ালি ঘুম ভাঙাটাই তো গেম, স্লিপ প্যারালাইসিসে ঘুমটাই ভাঙতে চায়, খুব কষ্ট হয় ওই সময়। তো সামনের দিকে উঠতে গেলে অনেক বেশি কষ্ট হবে, উঠতে পারবে না অনেকক্ষণ, মানে কেউ হয়তো নাড়িয়ে দিল, কেউ হয়তো ডেকে দিল, তখন পারবে। নিজে যদি ওরকম ফেস করো, চেষ্টা করবে পিছনের দিকে পড়ে যাওয়ার। পড়ে যদি যেতে পারো, দু তিনবার চেষ্টা করবে, একবার হয়তো হবে না, দু তিনবার পাঁচবার চেষ্টা করবে, ঘুম ভেঙে যাবে। এটা আমি নিজে পার্সোনালি করেছিলাম, তখন এইসব রিং লাইন চ্যারোটা ট্রিটিং হেনা টেনা কিছুই করতাম না, কিন্তু আমার কাছে খুব হেল্প হয়েছিল। এরপরে আমি আরো দু চারজন বন্ধু বান্ধবকে সাজেস্ট করেছিলাম, তারা আমাকে বলেছে যে হ্যাঁ তাদের এটাই হচ্ছে নিজে এটা নিজে way। নিজে এটা আমি নিজে জানি না, নিজের আমার মাথায় এসেছিল, তখন থেকে হয়তো হালকা ইনটিউশন ছিল বলে আসতো তবে তাই। তো আমার সামনে এখন আমি অনেক কিছু ধরো দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা ক্যামেরায় ভিজিবল। এবার আমি তোমাকে বলবো যে এই যে এতগুলো জিনিস আছে, তুমি আমাদের কিছু দেখাও যে ট্যারোতে কি কি জিনিস আছে, কোনটা দিয়ে কি হয়, বা ক্রিস্টালস যদি দেখাও। ট্যারো কার্ড তো অনেকেই জানে, এটা একটা যে জায়গা কতটা ভিজিবল, এটা এই ডেকটা দিয়ে মোটামুটি আমি ম্যাক্সিমাম রিডিং করি। এটা রাইডার ওয়েটের ডেক, রাইডার ওয়েটের ডেক থেকে মোটামুটি সব লাইফ স্টোরি দেখা যায়। এটা দিয়ে আমি ম্যাক্সিমাম রিডিং করি, তা বাদ দিয়ে আমার আরো অনেক ডেক আছে। যেটা একটা হচ্ছে এঞ্জেল আনসার্স করে, সবারই আমাদের জানি আমরা যে আমাদের গার্ডফ্রেন্ড এঞ্জেল থাকে, বা অ্যাসাইন করা হয়েছে বাবার অ্যাসাইন করা থাকে। হ্যাঁ, angels, গার্জেন গার্জেন এঞ্জেলস যারা থাকে তারা হচ্ছে আমাদেরকে একদম ছোট্ট থাকতো কোনো বিপদ থেকে হয়তো বাঁচালো বা একটু গাইড করে দিল। যারা একটু ইনটিউটিভ হয়, এঞ্জেলস কে বারবার ইনভোক করে, তারা আরো বেশি এঞ্জেলস এর থেকে সাড়া পায়। কিন্তু থাকে তো সবাই। এইটা এই ডেক দিয়ে কি হয়? এখানে জাস্ট নর্মাল এগুলোকে ওরাকেল ডেক্স বলে, আচ্ছা। যেখানে কোনো কোয়েশ্চেন করতে হয় না স্পেসিফিক। আমি হয়তো সামনে কাউকে বসাই, আর এই তার এঞ্জেলস এর সাথে আমি কার্ডটাকে কানেক্ট করার চেষ্টা করি, করে বলি যে তার লাইফে এখন যেটাই হচ্ছে, যেটা নিয়ে আহ সে সব থেকে বেশি ডিস্টার্ব রয়েছে, সেটার কোনো আনসার্স এঞ্জেলস কে আমি দিতে পারি। তারপরে তিনটে চারটে কার্ড ড্র করলাম, বা তার কিছু মনে হলো যে সে কোনো কার্ড ড্র করবে, এখানে আনসার শেষে আসে। গাইডেন্স পাওয়া যায়, এগুলো সব গাইডেন্স। এটা একটা ডেক। আমি নিজে খুব শিব ভক্ত বলে আমি ডেকটা কিনেছিলাম। তো সেখান থেকে শিবা যারা একটু মানে মেডিটেশন করতে চান, বা কোনো আনসার সিক করছে, যারা মোটামুটি আমার কাছে আসে যারা শিবের ভক্ত, আমি তখন এই কার্ডটা বের করি। সব করে দিয়ে সেম রেজাল্ট আসে। হ্যাঁ, মানে এমনিতে মেইন যে রিডিং হয় সেটা সবসময় রাইটারের থেকেই হয়। তারপরে রাইটারের টেক দিয়ে রিডিং করে নেওয়ার পরে আমি এই ডেকগুলোকেও ইউজ করি। এই ট্যাগটা হয় হচ্ছে টক টু ইউর হায়ার সেলফ বলে, কিউব দেখতে কাজগুলো দেখতে যাচ্ছ, এটা সফল করতে একটু মুশকিল হয়। তো এটা এখানে দিয়ে কি করে?
এটা দিয়েও মানে অনেক সময় আমাদের হায়ার সোল কি বলতে চাইছে, মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কি আমাদের কি বলতে চাইছে আমরা বুঝতে পারি না। আমরা খুব এত বেশি কনসিয়াস মাইন্ডে থাকি যে আমারও অনেক সময় সাবকনসিয়াস মাইন্ডের সাথে ডেক কানেক্ট করতে অসুবিধা হয়। তো তখন আমাকে এই ডেকটা বের করতে হয়, এখানে এক একটা জিনিস লেখা থাকে, যেমন রিলিজ দ্য বার্ডেন এন্ড হিম লেখা আছে, মানে তার হয়তো নর্মালি আমি ডেক খুলেছি, সেটা তো আমি মানেটা বুঝতে পারছি, তাকে আমি বললাম, সে তাও মানতে রাজি না। তখন এখানে একদম ডিরেক্ট মেসেজের জন্য আমি এই ধরনের কার্ডস গুলো বের করি, বলি যে না দেখো তোমার নিজের যেটা প্রবলেম সেটাই এখানে আছে, সেটা তুমি করে নাও। এটা যেমন লেখা ফোকাস অন ইউর সেলফ, তখন কি সে নিজেই এখানে কি নেগেটিভ মেসেজও থাকে? হ্যাঁ এই সব cards থাকে, নো কার্ড যদি থাকে তাহলে কি হয়? নো কার্ডস বলতে বা লেট গো এরকম কিছু লেখা থাকতে পারে, যে লেট গো। কেউ হয়তো কোনো একটা জব নিয়ে আটকে পড়ে রয়েছে, কোনো একটা প্রফেশন নিয়ে আটকে পড়ে রয়েছে, তার সেখানে তার উন্নতি নেই। বা কোনো একটা রিলেশনশিপ নিয়ে আটকে পড়ে রয়েছে, সেখানে হয়তো সামনে গেলে আরো প্রবলেম হবে। ব্রাইডালের ডেকে দেখে আমি বলে দিলাম, সে হয়তো বললো যে না তুমি কেমন বলেছে, তখন এই কার্ড গুলো লেট গো আসলো হয়তো মেসেজ। এরকম এই ধরনের আছে, আরো আছে, আরো অনেক দিন আছে, সব দেখালাম না। ক্রিস্টাল দেখাতে বললেন, ক্রিস্টাল কয়েকটা একটু দেখিয়ে নিকে। আচ্ছা, এইগুলো হচ্ছে হিলিং ক্রিস্টালস, এটা দিয়ে আমি হিলিং করি, মানে যারা জানে যে আমি ট্যারো কার্ড রিডিং শুধু করি না, হিলিং করি, তো এগুলো দিয়ে হিলিং করা যায়। আর নর্মালি সবকটার মধ্যে এনার্জি আছে, এগুলোর মধ্যে এনার্জি আছে। এই পার্টিকুলার ক্রিস্টালটা দিয়ে আমি ফিজিক্যাল বডি হিলিং করি, কারণ থাইরয়েড, ডায়াবেটিস, ক্যান্সার, আর্থ্রাইটিস এই ধরনের। আর সবাই হয়তো জানে, যারা মোটামুটি ক্রিস্টাল সম্পর্কে জানে একটু একটু, তারা জানে যে এভিথিসটা আমাদেরকে খুব হেল্প করে সাইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য, কাম মাইন্ডের জন্য। কেউ হয়তো আসলে নর্মালি কামনেসের প্রবলেম আছে, আমরা এভিথিস সাজেস্ট করি। এবার কারণ হয়তো খুব প্রবলেম সাইকোলজিক্যালি, তখন হিলিং যখন করি তখন এই এভিথিসের এই ব্যান্ডটা দিয়ে হিলিং করি। এটা যে কোনো সাইকোথেরাপিতে আমার কাজে লাগে। এটা মোটামুটি। আর আর কি আছে? এইটা কি? একটু যদি আমার পাস করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা পিরামিড, ঠিক আছে। এখন এটার মধ্যে কিছু নেই, দেখানোর জন্য রয়েছে। এটা উইশ পিরামিড বলে। অ্যাকচুয়ালি পিরামিডের যে ধরনের শেপ হয়, সেই শেপে এর যে কোনো এনার্জিকে খুব ইজিলি অ্যাট্রাক্ট করতে পারে। দেখবে যে কোনো মন্দির বলো, ওপরটা এরকম এরকম থাকে, বা মোলও যদি থাকে ওপরে একটা সেন্টার অফ পয়েন্ট। তো যে কোনো এই ধরনের শেপ যে কোনো পজিটিভ বলো বা নেগেটিভ বলো, জিনিসটা খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করবে। তো এই উইশ বক্সটার মধ্যে, এটাকে উইশ বক্স, উইশ পিরামিড এরকম বলা হয়। কিছু একটা লিখে এর মধ্যে রেখে দিলে আর সেটার উপরে ভিজুয়ালাইজেশন করলে সেই উইশটা তাড়াতাড়ি ফুলফিল হয়। তো অনেক সময় আমার ক্লাইন্টের জন্য আমি এটা ইউজ করে নিই, অনেক সময় নিজের জন্য ইউজ করে নিতে পারবো কিছু উইশ করার জন্য। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, তাহলে তুমি একবার বলো এটা কি? এটা একটু পাস করো। এই করতে পারবো বাস? হ্যাঁ কিছু একদম, হবে না? কিচ্ছু হবে না। তাহলে আমি বলতামই না না পাস করতে। আচ্ছা হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি খুব একটা তোমরা হয়তো অন্য কারোর কাছে দেখবে না। এই প্রোডাক্টস গুলো তবু দেখে নেবে, এটা তবু দেখবে না। এটা হচ্ছে একটা উইশ ম্যানিফেস্টেশন প্লেট, উইশ ম্যানিফেস্টেশন পেপার প্লেট বলি। এটা পেপারেও করা পসিবল, এটা যে কোনো অবজেক্টের মধ্যেও করা পসিবল। আমি আপাতত পেপারে করি, কারণ এটা খুব হ্যান্ডি হয়। তাহলে এটার উপরে জাস্ট নিজের উইশ লিখে চাপিয়ে রেখে, যে কোনো একটা ক্রিস্টাল চাপিয়ে নিতে হয়, আমি ক্রিস্টাল প্রোভাইডও করে দিই। সেক্ষেত্রে চাপিয়ে রাখলে যে কোনো উইশ মানুষের ম্যানিফেস্ট হয়। এবার তুমি জিজ্ঞেস করতে পারো যে কোনো উইশ মানে যে কোনো উইশ, যেগুলো পসিবলই না সেরকম যেগুলো পসিবল, যেগুলো পসিবল কিন্তু তাও হচ্ছে না, ওই ব্লকেজ কাটানোর মতো। এবার এটা অ্যাকচুয়ালি মোটামুটি আর খুব একটা ইন্ডিয়াতে আছে না। আর একজনই আছে আমার যে গুরু, আমার যে মেন্টার অ্যারন প্রাচীর প্রিয়া, তিনি আমাকে এটা শিখিয়েছেন। আর আমি জানি, আর এখনো পর্যন্ত ইন্ডিয়াতে সেল করেন, যেটাকে সেল করি বা এটা নিয়ে আমি হিলিংও করবো। অনেক সময় কি হয়, অনেক বেশি পেশেন্ট চলে আসলে আমি হয়তো করে উঠতে পারছি না, খুচখাচ ছোটখাটো প্রবলেম যেখানে আমার
মানে প্রাণী হিলিং করতে হয় না, যে যেগুলো আমি ফিজিক্যালি করি ওটা প্রাণী হিলিং মডালিটি, ওটা করতে হয় না। তখন আমি এটা দিও, এটা দিয়ে হিলিং করাও পসিবল, এটা দিয়ে যে কোনো বেশ রিজনেবল ওয়েজ যেগুলো পসিবল আর কি হওয়া, কিন্তু তাও হচ্ছে না, সেগুলো ম্যানিফেস্ট করা পসিবল। তো এটা একদম হাইলি ইন্টারেস্টিং। আমি, তুমি যদি বলো আমি এনার্জি হ্যাঁ এটা একটু দেখাও। কিন্তু দেখতে একদমই পাতি বেকার। হ্যাঁ ঠিক আছে। এটার জন্য কি মানে ক্যামেরার সামনে আনতে হবে? আমি ওর যখন মোবাইল থেকে দেখা চেষ্টা করছি, আমি জানি না দেখা যাবে কিনা একটু। যাবে। সামনে একটা অন্য একটা অবজেক্ট নিয়ে নিই, তাহলে বুঝতে পারবো হ্যাঁ। যে সেইটাতে এনার্জি আছে কিনা। এটা তেমন একটা ডায়েরি, হুম। এটা তোমাকেই হেল্প করতে হবে। হ্যাঁ, এই দুটো হাতে, এবার এটা আমি এটা নর্মালি এরকম থাকা মানে কোনো এনার্জি নেই। যদি এখন আমি ঘুরিয়ে দিলাম হাত দিয়ে, এরকম থাকা মানে এনার্জি আছে, এরকম ঘোরা মানে নেগেটিভ এনার্জি আছে। তো এর মধ্যে নেগেটিভ এনার্জি নেই, নো এনার্জি থাকবে না বা পজিটিভই থাকবে। তো এটা সেরকম ভাবেই প্রোগ্রামিং করা। আচ্ছা, প্রথমে আপনি ডায়েরির মধ্যে রাখবেন, এরকম কিছুই তেমন করছে না। আচ্ছা, আমি হাত সরাবো না, তুমি পারলে ওই পেপারটাকে, ডায়েরিটাকে সরিয়ে দিয়ে ওই পেপারটাকে আমার সামনে নিয়ে আসো। আস্তে আস্তে হতে শুরু হচ্ছে, আর একটু দিন, তাহলে এনার্জিটা যেতে দাঁড়িয়ে যাবে। বুঝছি। আবার ওই ডায়েরিটা এবারে তুমি এটা সরিয়ে নিন। সারা হয়ে গেল। হ্যাঁ, আবার শুরু হচ্ছে। আবার এরকম ভাবে এনার্জি চেক করে এটা ক্লকওয়াইজ করছে মানে পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি আছে, আচ্ছা। নেগেটিভ আপাতত পিছনে দেখতে পাচ্ছি না, কারণ আমি দেখাতে পারতাম যে ক্রিস্টালের এনার্জি এরকম ভাবেই চেক করা যায়। অনেকে এসে ক্রিস্টালের এনার্জি চেক করেই নিয়ে যায়, অনেকদিন হয়তো পড়ে রয়েছে মোটামুটি 10 মাস 11 মাস 1 বছর। নেগেটিভ হয়ে গেলে আমি তখন এটা দিয়ে চেক করে দিই, তারপরে এনার্জি করি। আচ্ছা। এবার আমি একটু রিডিং এ ঢুকবো, ঠিক আছে? তো সবসময় আমি কিন্তু ইয়েটাই দেখতে গেলি বা রিড করতে গেলি, তো আজকে আমি বলবো যে মানে আমার সাথে অম্লান আছে, তোমারটাই রিড করবে। তো এখানে এখন আমি অম্লানের রিডিংটা দেখাচ্ছি। অম্লান সবসময় আমার সাথে থাকে, তো আজকে আমি নিজের রিডিং বা নিজের ডেস্টিনি না জানতে চাই, আমি অম্লানেরটা দিয়ে দেখাচ্ছি। তো তুমি রেডি তো? ঠিক আছে, করো। আচ্ছা, তো রিডিং অনুযায়ী আমি যদি এখন তাকে বলি, তোমাকেই বলছি, সেটা হচ্ছে তুমি কালার রিডিং এর ব্যাপারে জানতে চাইছিল। একটা হচ্ছে এই কার্ডটা তোমাকে যেটা ডিনোট করছে, সেটা হচ্ছে তোমার সামনে অপরচুনিটি নেই কারণ তুমি মাঝে মাঝে না এরকম ডিপ্রেশন, তোমার মনে হয় আমার আদৌ কিছু হবে, আমি কি ঠিকঠাক পথে এগোচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি ঠিকঠাক পথে এগোচ্ছ, তুমি এগিয়েও, আমি তোমার ক্যারিয়ারের সম্পর্কে আর কি আছে না আছে পরে জিজ্ঞেস করে নেবো। কিন্তু তুমি অতটা ভয় পাওয়ার কিছু নেই, তোমার মধ্যে ফিয়ার খুব কাজ করে যে আমি হয়তো কিছু করতে পারবো না, হয়তো অন্য কেউ আমার থেকে এগিয়ে যাবে, আমি হয়তো কিছু করে দিতে পারলাম না। ফিয়ার তোমার মধ্যে অনেক আছে, অনেক ফিয়ারের ব্লকেজেস দেখতে পাচ্ছি। আর লাস্টে যে কার্ডটা এসছে এটা হচ্ছে খুব পজিটিভ কার্ড। এটা হচ্ছে এস অফ পেন্টাকলস, যেখানে ও একটা টাইমে কিছুদিন বাদে, অবশ্যই এক্ষুনি না, এখনো বয়সও কম, এখনো হয়তো স্টাডিজ এর মধ্যেই তো আছে, এডুকেশনের মধ্যেই রয়েছে, এডুকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি যথেষ্ট ভালোভাবে সেটেল হতে পারবে। তোমার মানে সেটা তুমি জব করো কি যাই করো, তোমার টাকা পয়সা থাকবে, তোমার ওই নিয়ে চিন্তা করার কারণে, কারণ তুমি খুব দুশ্চিন্তা করো, তোমার তোমার নিজেরই ওভার থিঙ্কিং ইস্যু আছে। তুমি, আমি জানি না তুমি বলবে আমি কতটা ঠিকঠাক মিটিং নিচ্ছি। আহ আর তোমার যদি ক্যারিয়ার সম্পর্কে কোনো এনিথিং, যেহেতু এইটাই আমি চলছে, তুমি আর কোনো কোয়েশ্চেন থেকে করে নাও, আমি একেবারে বলে দেবো। ফিয়ার টিয়ার তো আছে, এটা তুমি আমাকে বলো, ঠিক বলে আমি বেশি ফিয়ার ওভার থিঙ্কিং তো বললাম করেনি, বা তুমি কি ভাবো তাহলে?
পরবর্তীকালে যা হবে দেখা যাবে। দেখা যাবে। তাহলে তো সেটা এই কার্ডটার মতন হয়ে গেল, মানে তুমি আছে সামনে, তুমি তার মানে দেখতে পাও না অর্ধেক জিনিস, তো তোমার আছে কিন্তু সামনে ভালো স্কোপ আছে। তোমাকে আমি এমনিতেই জিজ্ঞেস করছি তুমি কি লাইনে এসছে, মানে পেশেন্টের নিচ্ছি। আমার নিজে জেনারেট আচ্ছা, ঠিক আছে, তুমি করতে পারবে, তোমার পিছনে কিছু ভালো হবে। আচ্ছা, আর কিছু মানে তোমার আর কি ফিউচার প্রেডিকশনের দরকার বলো, কতদিনের মধ্যে এরকম কিছু জানার ইচ্ছা আছে? কতদিনে আমাদের জব আসবে? কোন এজে? রাতে ঘুমাও? হ্যাঁ, লেট। কোন হাতে বেশি আর কি হবে? এগুলো কি কি কার্ড এসছে? আচ্ছা, এটা এম্পায়ার উল্টো এসছে, মানে রিভার্স। এটা হচ্ছে 9 অফ সোয়ার্ডস, এটা হচ্ছে 5 অফ সোয়ার্ডস। আচ্ছা, কিছু টাইম ওয়েস্ট হয়, টাইম ওয়েস্টের কার্ড এসছে। এই কার্ডটাতেই আমার অ্যাকচুয়ালি বলা উচিত ছিল সেটাকে, সামনে অনেক অপরচুনিটি থাকে, তুমি একটু ল্যাথার্জেটিক কারণের জন্য জিনিসগুলোকে খুব একটা দেখো। টাইম ওয়েস্টের কার্ড এসছে। আচ্ছা, এইটা যদি সোজা আসতে হবে তখন আমি বলতাম যে তুমি টাইম ওয়েস্ট করো না, তুমি নিজে যেটা যেটা দরকার তুমি নিজেই করে নিতে পারো। এটাই আমার যেহেতু উল্টো এসছে, এটা হচ্ছে তোমাকে পিছনে কাউকে না কাউকে বারবার ফোর্স করতে হয় যে করে এটা করবে, তোমার বাবা মা করে এটা করবে, এটা করবে। তো এইরকম তোমাকে টাইমটা ঠিক করতে হবে। তোমার এই কার্ডটা যেহেতু আগেই এসছে, আমি তোমাকে বারবার বলছি তোমার মানে ক্যারিয়ার খুব ভালো হবে, কিন্তু তোমাকে একটু এগোতে হবে, একটু উঠে পড়ে বসতে হবে, একটুখানি পড়াশোনা বলো বা যে কোনো কিছু বলো, একটুখানি ল্যাথার্জেটিক জিনিসটা কাটিয়ে এগিয়ে যেতে হবে, তা না হলে আমার প্রবলেম আছে। সকালবেলা বেশি ঘুমাও, হয়তো দেরি করে ওঠো, হয়তো বেশি রাত করে ঘুমালে যা হয়, দেরি করে, এটা তো দেরি করে ঘুমানোর কার্ড। এরকমই তোমাকে এই সাজেশন কার্ড এখন তো মানে প্রেডিকশনের থেকে আমি তোমাকে সাজেশন বেশি দিতে পারি যে একটু ভালো করে উঠে পড়ে লাগো, তাহলে তোমার ক্যারিয়ার খুব ব্রাইট। তো ক্রিস্টাল নিয়ে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, তো ক্রিস্টাল শুনেছি চার্জ করতে হয়, তো ক্রিস্টাল চার্জ করা কি কি পদ্ধতি আছে? আচ্ছা, যেটা বেস্ট ওয়ে টু চার্জ ক্রিস্টাল সেটা হচ্ছে চাঁদের আলোতে রেখে দিতে হয় একদম, মানে পূর্ণিমার দিনকে বা পূর্ণিমার আগে পরেও এনার্জি থাকে, একদিন দুদিন আগে পরেও এনার্জি থাকে। পূর্ণিমার দিনকে হলে 4 ঘন্টার মতো যে কোনো ক্রিস্টাল, কারণ হয়তো ব্রেসলেট আছে বা কোনো টাম্বেল আছে, কোনো স্পিয়ার আছে, বল টাইপের, যাই হোক 4 ঘন্টা একটা কাঁচের বাটির মধ্যে রেখে চারটে রেখে নিলেই হলো, মানে জাস্ট নর্মাল সাদে বানানো হলো। আর আগে বা পরে যদি কেউ রাখতে চায়, একদিন দুদিন আগে পরে, তখন 4 ঘন্টা বেশি, 6 ঘন্টা 8 ঘন্টা, যেটা একটা পার্ট ক্রিস্টাল চার্জিং এ। এবারে অনেক সময় কি অনেকে খুব ট্রাভেল করে, পূর্ণিমার দিন বাড়িতে নেই, এরকম সমস্যা হয়, তখন আরেক রকমের ক্রিস্টাল আছে, এটা ক্রিস্টাল চার্জার বলে, এটা হচ্ছে সেলেনাইজ ক্রিস্টাল। এইরকম একটা নিজেদের বাড়িতে রেখে দিলেন, এইটার উপরে ব্রেসলেট হোক বা যে ক্রিস্টালই আছে সেটা যদি রেখে দেয় তাহলে সেই ক্রিস্টালটা চার্জ দেবে। এটা মানে কোথায় কিনতে পাবো? এটা মোটামুটি অনলাইনে অনেক জায়গায় অ্যাভেলেবেল, বা আমার কাছে অ্যাভেলেবেল, যদি কেউ আমাকে মানে যারা কিনতে চায় তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে বা অনলাইন থেকে নিতে হবে? অনলাইন থেকে নিতে পারবে। অনলাইনে এই ক্রিস্টালটা যেমন এগুলো খুব একটা প্রোগ্রামিং এর দরকার পড়ে না চার্জার হিসেবে, কিন্তু যে কোনো ক্রিস্টাল আমি সবসময় বলে দিই আর কি, এটা কেউ যদি ক্রিস্টাল নেয় অনলাইন প্ল্যাটফর্মে, ক্রিস্টালটা জেনুইন দেবে। আমি বলছিলাম ক্রিস্টালের দামই কম হয়, জেমস্টোনের দাম অনেক বেশি হয়, ক্রিস্টালের দাম কম হয়, খুব একটা নকল হয় না। কোয়ালিটির ডিফারেন্স থাকে, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি, কিন্তু প্রোগ্রামিং যেও কতটা করে দেবে আমি জানি না। অনলাইন প্ল্যাটফর্মে ডাইরেক্ট বুক হয়ে যায়, নর্মাল শিপিং করে বাড়িতে চলে আসে। মোটামুটি যারা ট্যারো কার্ড রিডার, অ্যাস্ট্রোলজার, মানে আমাদের মধ্যে প্রফেশনাল যারা আছে, তারা তার নামে প্রোগ্রামিং করে দেবে, তার নামে চার্জ করে দেবে, ওটা খুব ইম্পর্টেন্ট। সে আমার থেকে নিক কি অন্য কারোর থেকে নিক, নামে যাতে চার্জ হয়, তা না হলে খুব মিনিমাম এফেক্ট দেবে। তো আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করেছি, ঠিক আছে, প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করেছি, কিন্তু সেগুলো সলিউশন নিয়ে ডিসকাস অতটা করবো। তো পডকাস্টের একদম শেষে আমরা আসছি, আস্তে আস্তে তো একদম শেষে তোমাকে বলবো যে যে কি প্রফেশনাল ডিসকাস করেছি,
ধরো মানি রিলেটেড হোক বা রিলেশন হোক বা জব হোক, যাই হোক, তুমি একটা ওভারঅল একটা সলিউশন দিয়ে দাও। আমি একটা বলে নিই প্রথমে যে নিজের আজকালকার দিনে সবার মাইন্ড খুব ফেটে আছে। কেউ খুব একটা পিসফুলি থাকতে পারে না, কেন কি আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কমে গেছে আজকালকার দিনে। যেটা চাই এটা চাই সেটা চাই, এই জিনিসটা হয়ে গেছে বলে খুব অধৈর্য ব্যাপারটা বেড়ে গেছে, সাইকোলজিক্যালি ইমব্যালেন্স হচ্ছে। সেটার জন্য আমাদের সব সেক্টরস অফ লাইফে এফেক্ট করতে শুরু করে। তো নিজের মাইন্ড সামলানো খুব দরকার। অবশ্যই এখন পডকাস্টে অনেকক্ষণের একটা মেডিটেশন বলো বা ফুল স্পিরিচুয়াল গাইডেন্স দিতে পারবো, যেটা একদম বিগিনাররা করতে পারে, ভালোভাবে করতে পারে। সেটা হচ্ছে ডেইলি বেসিসে 7 বার উঠছেন, 7 বার যদি কেউ উঠছেন করে, সে আস্তে আস্তে স্পিরিচুয়ালি একটু একটু করে ডেভেলপ সেটা করবে। কিভাবে করবে? ফর্মাল বসবে, হাতটাকে এরকম ভাবে জাস্ট মানে দেখাতে পারছে জায়গা ক্যামেরাতে, এরকম ভাবে নিজের নর্মাল বাবু হয়ে বসে যাবে, হাঁটুর উপরে রাখবো, নর্মাল ওম জোরে উচ্চারণ করবে। সেটা কি মানে বলে একদম বলেই দিতে হবে? যতক্ষণ যতক্ষণ থাকবে, পারে। যতক্ষণ ব্রেক থাকবে, এক একজনের এক এক রকম। নিজেকে কষ্ট দিয়ে না, অনেক বেশি চেষ্টা করে আমি 1 মিনিট ধরে ওম করে গেলাম, ওরকম কোনো দরকার নেই। যতক্ষণ ন্যাচারালি হয় ততক্ষণ ন্যাচারালি করবে, এটা একটা। দ্বিতীয় যেটা, আজকালকার দিনে সবার মনিটারি ইস্যুস খুব হচ্ছে, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে। অনেক রকমের রেমেডি আছে, প্রচুর রেমেডি আছে। একটা বেসিক রেমেডি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে লক্ষ্মী বীজ মন্ত্র হচ্ছে শ্রী, SHREEN, শ্রী। এইটা প্রত্যেকদিন সকালবেলা আমি সন্ধ্যেবেলা স্নান করার পরে, মানে সকালবেলা স্নান করার পর সন্ধ্যেবেলা নর্মাল একটু হাতে পায়ে জল দিয়ে 108 বার এটা চ্যান্ট করা। সকালবেলা সন্ধ্যেবেলা 108 বার, যদি 2 বার না পারে 1 বার করলে ইটস ওকে। এটা কি মানে আস্তে আস্তে মানে রিড ধরে বলতে হবে? এটা ব্রিথ ধরে বলতে হবে, নর্মাল শ্রী 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 এরকম ভাবে 108 বার বললে একটা টাইম 108 বার, সকালে এবং বিকেলে। তাহলে মোটামুটি 21 দিন কারোর লাগে, কারোর 41 দিন লাগে, একটা এফেক্ট বোঝা মানুষ শুরু করে দেয়। যার যত বেশি ব্লকেজেস থাকবে, তার ব্লকেজেস কাটতে অনেক বেশি সময় লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভালো কাজ হয়। এটা একটা। আর থার্ড যেটা আমি সেটা সবাইকেই সাজেস্ট করি, আমার কাছে যারা ক্লায়েন্টও আসে না কিছু, সেটা হচ্ছে প্রত্যেকদিন সূর্য প্রণাম করা। কেন কি মানে আমি যদি অ্যাস্ট্রোলজিক্যালি বোঝাই জিনিসটা, সানকে রিভলভ করে বাদ বাকি সব প্ল্যানেট। তো কারো যদি সান ভালো থাকে, সানের জায়গাটা যদি ঠিকঠাক থাকে, তাহলে অন্য কোনো প্ল্যানেটের যদি কোনো খারাপ কন্ডিশনও থাকে, সান ওকে অনেকটা টেনে বের করতে পারে। তো সূর্যকে ঠিক রাখা আর গুরুকে ঠিক রাখা, বৃহস্পতি, এই দুটো প্ল্যানেটকে মোটামুটি, এই দুটো প্ল্যানেট যদি ঠিক থাকে না, বাদ বাকি যত নেগেটিভ ইফেক্টই থাকুক, একটু একটু করে কাটানো কষ্ট। প্রত্যেকদিন সূর্য প্রণাম, সকালবেলা নিজেরা স্নান করে উঠে, তারা যদি মনে হয় যে মন্ত্র পড়েও পড়ে উঠতে পারবে না, সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করে, যদি সূর্যকে কনসিয়াসলি বলা যায় যে আমার মধ্যে যারা নেগেটিভ ইফেক্ট আছে তাকিয়ে দাও, সূর্য টেক কেয়ার করবে। এটা আমি বেসিক, যেটুকু না বললে নয়, সেটুকু আমি পডকাস্টে যতক্ষণ সম্ভব বলে দিতাম। তারপরে তো মানুষের ইন্ডিভিজুয়াল প্রবলেম। হ্যাঁ, তারপরে তো মানে যদি কনসাল্ট করতে হয় তাহলে আসতে হবে প্রাইভেট একটা কনসালটেশন করার জন্য। তো থ্যাংক ইউ ঈশিতা, এতদিন টাইম দেওয়ার জন্য আর এত কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য। প্লাস যাদের যা যা প্রবলেম ছিল সেগুলো আই হোপ যে কিছুটা সলভ হবে। আর যাদের মনে হবে যে আরো অনেক প্রবলেম আছে যেগুলো এই পডকাস্টে আমরা ডিসকাস করিনি, সেগুলো অবশ্যই আছে, ঠিক আছে, সবকিছু আমরা ডিসকাস করিনি, সেগুলোর জন্য ঈশিতা দিকে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি এই ভিডিওটা ভালো লাগে। ঈশিতা দির নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে। সবাইকে বলছি যে যারা আমাকে বলেন যে নাম্বার নেই, ঠিক আছে, ক্লায়েন্টের নাম্বার থাকে না, তো নাম্বার কিন্তু অবশ্যই থাকে ডেসক্রিপশন বক্সে, আর ডিটেলসও থাকে, ঠিক আছে, কোনো কোনো সময় অ্যাড্রেসও থাকে। তো কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু সবকিছু জানতেও পারবেন আর কনসাল্ট করতে পারবেন প্রাইভেটলি। তো এই ভিডিও আজকের পডকাস্ট এই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে এরপরে আপনাদের কি রিলেটেড পডকাস্ট আরো চাই বা কাকে দেখতে চাইছেন স্পেসিফিক যদি কোনো গেস্ট হয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা পডকাস্টে। ঠিক আছে বন্ধু।